অলিভিয়া আরহানের ক্ষিপ্ত কণ্ঠে বলা গায়ে মাখল না, উল্টো অভিমানী সুরে বলল, আমায় না বলে চলে এসেছিস, আবার এখন ধমকও দিচ্ছিস? আরহান ঈশানীর দিকে একবার তাকালো, তারপর আবার অলিভিয়ার দিকে তাকিয়ে বলল, সময় হয়ে ওঠেনি, তুই কবে এসছিস? অলিভিয়া গদগদ ভাব নিয়ে জানালো, কাল রাতে এসেছি, আর আজকে তোকে সারপ্রাইজ দিতে চলে আসলাম। আরহান বলল। আচ্ছা। অলিভিয়া আবার জিজ্ঞেস করলো, তোর তো ডিউটি আওয়ার শেষ, চল কোথাও একটা বসি। আরহান ঈশানীকে একবার দেখে নিল, তারপর বলল, আমার সাথে মানুষ আছে? অলিভিয়া এবার পিছনে তাকালো। ঈশানী একটু হাসার চেষ্টা করলো। অলিভিয়া ঘাড় ঘুরিয়ে প্রশ্নাত্মক দৃষ্টি দিয়ে আরহান এগিয়ে এসে পরিচয় করিয়ে দিল। অলিভিয়া হেসে ঈশানীর সাথে হ্যান্ডশেক করলো। অলিভিয়া ফের আরহানকে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস? বাসায়। আরহানের ছোট জবাব। অলিভিয়া হেসে বলে, আমিও যাই, তবে অনেকদিন আন্টির সাথে দেখা হয় না। আরহান মৃদু হেসে গাড়িতে উঠতে বলে তাকে। অলিভিয়া গিয়ে ড্রাইভিং সিটের পাশে বসে। ঈশানী আরহানের দিকে একবার তাকিয়ে পিছনে গিয়ে বসে পড়ে। আরহান গাড়ি চালাচ্ছে আর অলিভিয়া বকবক করে যাচ্ছে। চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে গভীর মনোযোগ দিয়ে আলোচনায় ব্যস্ত চার রমণী। আলোচনার মূল উদ্দেশ্য হলো আগামীকাল আয়রার মেহেন্দি অনুষ্ঠান এবং আগামী পরশু গায়ে হলুদ। আলোচনায় মত্ত আছে রিমি, আয়রা, ঈশানী এবং অলিভিয়া। অলিভিয়া চৌধুরী বাড়ি আসার পর মিনারা বেগম ভীষণ খুশি হন। তারপর তাকে জানায় দুদিন পরে আয়রার বিয়ে। সে যেন আজ কিছুতেই না যায়। অলিভিয়া যেন আকাশের চাঁদ হাতে পেয়ে যায়। সে তো এটাই চাচ্ছিল, যে কোনোভাবে আরহানের সাথে থাকতে, কাছাকাছি থাকতে। একমাত্র আরহানের জন্যই তো সে দেশে এসেছে। কিন্তু সেই ছেলে বুঝলে তো, পাত্তা দিলে তো। অলিভিয়া মনোবল হারায় না, বরং দ্বিগুণ মনোবল নিয়ে নিজেকে বলে, বুঝবে বুঝবে, না বুঝে কোথায় যাবে। আরহানের জীবনের একমাত্র মেয়ে সেই হবে, আর কাউকে সে আসতে দিবে না, কখনোই না। এসব ভেবে মৃদু হাসি দেয় অলিভিয়া। তারপর মুখ ফুলিয়ে বলে মিনারা বেগমকে, আয়রার বিয়ে আমি তো জানিই না আন্টি, তোমার ছেলেটা কিচ্ছু বলেনি আমায়। মিনারা বেগম একগাল হেসে বললেন, তুমি এসেছ, এখন আর যেতে দিচ্ছি না। কাল থেকে এমনিতেই মেহমান আসতে শুরু করবে, একদম বিয়ে শেষ করে যাবে, কেমন? অলিভিয়া খুশি হয়ে যায় এবং তারপর থেকেই চারজন বসেছে কাল কি করবে, গায়ে হলুদে কি হবে, এসব নিয়ে আলোচনায় ব্যস্ত ছিল তারা। ঈশানীর এসবে বিশেষ মন না থাকলেও আয়রার মন রক্ষার্থে তাকেও সঙ্গ দিতে হচ্ছে। চার মাথা এক হয়ে ফোনে তারা নাচ দেখছিল। রিমি আর অলিভিয়া নাচবে হলুদের অনুষ্ঠানে। সেই নাচের টিউটোরিয়াল দেখছে। ঠিক সেই মুহূর্তে উপর থেকে আরহানের কণ্ঠ ভেসে আসলো, মা, এক কাপ কফি দিয়ে যাও। আরহানের কণ্ঠস্বর পেয়ে চট করে উঠে দাঁড়ায় রিমি। এক প্রকার হন্তদন্ত হয়ে ছুটে যায় রান্নাঘরে। আরহানের মনমতো কফি বানিয়ে চলল আরহানের রুমের দিকে। অলিভিয়া সব কিছু খেয়াল করলো নিখুঁত চোখে। তার মন বলছে এটা শুধু কাজিনদের মধ্যে স্বাভাবিক মেলবন্ধন না, বরং রিমির মনে রয়েছে সুপ্ত অভিলাষা। সে রাগে নিজের হাত মুষ্টিবদ্ধ করে নেয়। কপালের রগ ফুলে ওঠে অলিভিয়ার। তার আরহানের দিকে নজর, এত বড় সাহস! রিমি কফি নিয়ে আরহানের রুমে যায়। দেখতে পায় আরহান ল্যাপটপে মুখ গুজে কাজ করছে। রিমিকে তখনও খেয়াল করেনি। রিমি কফির মগ এগিয়ে দিয়ে লাজুক স্বরে বলে, আপনার কফি। আরহান ল্যাপটপে মুখ গুজে বলে, রেখে দে টেবিলে। রিমি টেবিলে রেখে দিয়ে ঠায় দাঁড়িয়ে রয়। আরহান মাথা তুলে চায় রিমির পানে, ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, কিছু বলবি? ইস, এই লোকটা এত সুন্দর কেন? তার কথা বলার ধরন, প্রতিটি অঙ্গভঙ্গি, চোখের চাহনি এত প্রবলভাবে কেন টানে রিমিকে? এই যে এখন ভ্রু উঁচিয়ে কথা বলল, কি মারাত্মক না লাগলো রিমির কাছে। এইসব ভেবে রিমি তার দুই ঠোঁট ভিজিয়ে ঢোক খায়। তারপর কোনো রকম কিছু না বলে চলে যায়। চৌধুরী বাড়িতে আত্মীয় স্বজন আসতে শুরু করেছে। আগামীকাল হলুদ এবং তার পরের দিন বিয়ে। আজ সন্ধ্যায় ছোট করে বাড়ির মেয়েগুলো মেহেন্দি অনুষ্ঠান রেখেছে। চারদিকে মানুষের আনাগোনা।
বিয়ের তোড়জোড়ে যেন চৌধুরী বাড়ি নতুন রূপ নিয়েছে। সকালের নাস্তার জন্য খাবার টেবিলে উপস্থিত হয় ঈশানী। দেখতে পায় মোটামুটি সকলে খেতে বসেছে। ঈশানীকে দেখেই রনি একটা বিশ্রী হাসি উপহার দেয়। ঘৃণায় মুখ ফিরিয়ে নেয় ঈশানী। তারপর রান্নাঘরে চলে যায় ছোট মাকে সাহায্য করতে। এদিকে রনির মুখে লেপ্টে থাকে এক দুর্বিষহ হাসি, চোখে অজানা কোনো রহস্য, ক্ষোভ। মেহেদি অনুষ্ঠান উপলক্ষে ছাদে ছোট করে ডেকোরেশন করেছে মেয়েরা। আয়রার ভীষণ শখ ছিল মেহেদি অনুষ্ঠানের, তাই তার কাজিন মহল ও বন্ধুরা মিলে এই ছোট অনুষ্ঠান উপহার দিয়েছে ওকে। বাড়ির গুরুজনরা এদিকে আসেনি। আয়রা সুন্দর একটি গাঢ় গোলাপি, ইংরেজিতে যেটাকে বলে হট পিঙ্ক রঙের হালকা কাজের একটি লেহেঙ্গা পরেছে। সেজেছেও দারুণভাবে। আর বাকি সকলে মিলিয়ে নিজেদের জন্য সবুজ রঙের চুড়িদার নির্বাচন করেছে। ঈশানী, রিমি, অলিভিয়া সহ বাকি সকলে মিলে মেহেদি দেওয়ার উদ্দেশ্যে ছাদে এসেছে। বক্সে উচ্চস্বরে বাজছে শাহরুখ খানের বিখ্যাত গান মেহেন্দি লাগাকে রাখনা। আয়রাকে মেহেদি দিয়ে দিচ্ছে মেহেদি আর্টিস্ট, সেই সাথে অন্যদেরও দিয়ে দিচ্ছে অন্য আর্টিস্ট। ঈশানী, অলিভিয়া, রিমিও বসে পড়েছে মেহেদি দিতে। ঈশানীর মেহেদি দেওয়া আগেই শেষ। সে সিম্পল ডিজাইন পছন্দ করেছিল, যেটা তাড়াতাড়ি দেয়া হয়ে গেছে। ঈশানী হাতে মেহেদি নিয়ে বসেছিল, তখন আয়রা ডেকে বলল, ইস্যু, আমার ফোনটা ঘরে রেখে এসেছি, একটু এনে দিবি? ঈশানী মাথা দুলিয়ে ছাদের গেট পেরিয়ে নিচে নামতে লাগলো। ছাদের থেকে নামতে হাতের বামে রয়েছে স্টোর রুম। সেদিকটা সচরাচর কেউ যায় না। সন্ধ্যা পেরিয়ে এখন রাত নেমেছে শহরের বুকে। ঈশানী ৩-৪ সিঁড়ি পার করে নামতেই পিছন থেকে একটি দানবীয় হাত চেপে ধরে ঈশানীর মুখ। ঈশানী ছোটার জন্য ছটফট করতে থাকে। আগন্তুকের হাতে কিল ঘুষি দিতে থাকে, কিন্তু লাভ হয় না। উল্টো সেই আগন্তুক ঈশানীর মুখ চেপে ধরে নিয়ে যায় সেই পরিত্যক্ত স্টোর রুমে। ঈশানী বুঝতে পারে কিছু একটা খারাপ হতে চলেছে। সে ঘাবড়ে যায়, ভয় পেয়ে যায়, মাথায় কাজ করা বন্ধ করে তাকে যখন স্টোর রুমে নিয়ে আসে তখন সে ভয়ে আরও সিটিয়ে যায়। তখনই তার ঘাড়ের ওপর কারো উত্তপ্ত নিঃশ্বাস পায় এবং শুনতে পায় ফিসফিসিয়ে বলা কথা, ইস্যুরানী, বলেছিলাম না ভয়ঙ্কর শাস্তি দেব। আমাকে থাপ্পড় মারার ফল আজকে পাবে তুমি। তোমার সারা শরীর কলঙ্কিত করব আমি, যেই কলঙ্ক নিয়ে তুমি সমাজে দাঁড়াতে পারবে না। সবাই তোমাকে সিসি দিবে, সেই কলঙ্কে কলঙ্কিত করব আজ তোমায়। আতঙ্কে ঈশানীর সর্বাঙ্গ কাঁপতে থাকে। নিজেকে বাঁচানোর জন্য অনবরত ধস্তাধস্তি করতে থাকে। শেষে গিয়ে এক প্রকার কামড় বসায় মুখের ওপর থাকা রনির হাতে। রনি মৃদু আর্তনাদ করে ঈশানীর মুখ ছেড়ে দিতেই ঈশানী পালানোর চেষ্টা করে, কিন্তু আজ ভাগ্য ঈশানীর সহায় নেই। দরজার কাছে যাওয়ার আগে চুলের মুঠি ধরে ফেলে রনি। ঈশানী চুলের মুঠি ধরে ঘুরিয়ে তার গালে একটি থাপ্পড় বসায়। ঈশানী গিয়ে আছড়ে পড়ে মেঝেতে। ঠোঁট কেটে রক্ত বেরিয়ে আসে। ডুকরে কেঁদে ওঠে ঈশানী। কিভাবে বাঁচবে সে? কিভাবে পালাবে এখান থেকে? এই মানুষরূপী জানোয়ার রাক্ষস থেকে সে কি নিজেকে বাঁচাতে পারবে? ঈশানী এবার জোরে চিল্লাতে থাকে, কেউ আছো? বাঁচাও আমায়, এই শয়তানের হাত থেকে রক্ষা করো। হে আল্লাহ, আমায় সাহায্য করো। ঈশানীর চিৎকারে রনি হেসে ওঠে। বিকৃত সেই হাসি দিয়ে বলে, গানের আওয়াজ পাচ্ছ না ডার্লিং? তোমার না মেহেদি অনুষ্ঠানে আসো, গান বাজিয়ে এনজয় করছিলে, সেই গানের নিচেই চাপা পড়ে যাবে চিৎকার। কেউ শুনবে না, কেউ দেখবে না, কেউ আসবে না বাঁচাতে। বিয়ের বাড়ির এত মানুষের ভিড়ে তোমাকে কে খুঁজবে? চিল্লাও, আরও চিল্লাও। তুমি যত চিল্লাবে তোমাকে ততটা যন্ত্রণা দিয়ে কলঙ্কিত করব। ঈশানী এবার হাউমা করে কেঁদে উঠল। হাত জোর করে মিনতি করে বলল, আমায় ছেড়ে দিন রনি ভাই, প্লিজ। আমার এত বড় ক্ষতি করবেন না, আমায় ছাড়ুন প্লিজ। রনি যেন পৈশাসিক আনন্দ পেল ঈশানীর অনুনয়ে। মুখে শয়তানি হাসি রেখে এগিয়ে গেল ঈশানীর দিকে। ঈশানী পেছাতে লাগলো আর অনুনয় বিনয় করতে থাকলো। রনি কিচ্ছু শুনল না। হাত বাড়িয়ে টেনে ফেলে দিল ঈশানীর ওড়না। ছিঁড়ে ফেলল ঈশানীর ডান হাতের জামার কিছু অংশ। ঈশানী হাতের কাছে থাকা পুরানো ফুলদানি দিয়ে রানীর কপালে আঘাত করল।
রনির কপাল কেটে কিছুটা পিছিয়ে গেল, কপাল বেয়ে রক্ত বেরোচ্ছে। ঈশানী এই ফাঁকে দৌড় দিতে গেল। রনি খপ করে ঈশানীর পেটে বাহু জড়িয়ে নিজের কাছে নিয়ে আসে। ঈশানীর পেটে রাখা তার হাতের নখ দেবে দেয় ঈশানীর পেটে। ঈশানী ব্যথায় আর্তনাদ করে ওঠে, পা দিয়ে অনবরত লাথি দিতে থাকে রনিকে। রনি হিসিয়ে বলে, তোর তেজ কমাবো আমি আজ। এখানে আমার কাছে বন্ধ হয়েও তোর তেজ কমে না। তোর শরীরের প্রতিটি অঙ্গের তেজ কমাবো আজ। তোর ছিন্ন ভিন্ন করে খুবলে শেষ করে দেবো। বলেই ঈশানীর ঘাড়ে কামড় বসায়। ঈশানী ব্যথায় ঘৃণায় মুখ খিচিয়ে নেয়। পরক্ষণে রনির গোপনাঙ্গে এক লাথি বসায়। রনি ব্যথায় কুকড়ে ওঠে। ঈশানীকে ছেড়ে দিলে ঈশানী দৌড়ে দরজা খুলতে যায়। তার আগেই আবার তাকে ধরে ফেলে রনি। আরো হিংস্র রূপ নিয়ে ধরে ফেলে ঈশানীর হাত। ঈশানীর গাল চেপে ধরে হিসিয়ে ওঠে। ঈশানী হাত ঝটকা দিয়ে বলে, ছেড়ে দিন বলছি, ছুবেন না আমায় একদম। আমি খুন করব আপনাকে একদম। রনি ঘর কাঁপিয়ে হাসে। তারপর আবার ঈশানীর হাত মুচড়ে পিঠে নিয়ে আসে। তারপর দাঁতে দাঁত পিষে বলে, আগে আমার হাত থেকে রক্ষা পাও ডার্লিং। তোমার শরীরের প্রতিটি ভাঁজে ভাঁজে আমি কালিমা লেপন করবো আজ। ঈশানী মন প্রাণে আল্লাহকে ডাকছে। আজ কি তবে তাকে তার সম্ভ্রম হারাতে হবে? ঈশানী হাউমাউ করে কেঁদে ওঠে। হঠাৎ বাইরে থেকে কারো জুতার খসখসে আওয়াজ পাওয়া যায়। ঈশানী যেন আশার আলো দেখতে পেল। সে কিছু বলবে তার আগেই রনি তার মুখ চেপে ধরে। ঈশানী মুখ বন্ধ অবস্থায় শব্দ করে, গোঙাতে থাকে। রনি লক্ষ্য করলো বাহিরে আর গানের শব্দ নেই। সে কিছুটা ভীত হলো, তবে তাকে ভয় কাবু করতে পারল না। তাকে এই মুহূর্তে এক পৈশাচিক নেশায় কাবু করেছে। সে ঈশানীর মুখ শক্ত করে চেপে ধরেছে। ঈশানীর মুখে হাত থাকায় সে শব্দ করতে পারছে না। হঠাৎ করে বাহিরে পায়ের আওয়াজও থেমে গেল। ঈশানীর মনে জেগে ওঠা আশার আলো ধপ করে নিভে গেল যেন। তবু একটা শেষ চেষ্টা করতে আশেপাশে দেখে নিল। তার পায়ের কাছে একটি খালি পুরানো ছোট টেবিল রাখা। সে পা দিয়ে সেটা ফেলে দেয় শব্দ করার জন্য। রনি এবার আরো ক্ষিপ্তভাবে চেপে ধরল ঈশানীর মুখ। চুলের মুঠি ধরে কিছু বলবে তখনই দরজায় করাঘাতের শব্দ হলো। ঈশানী আবার রনির হাতে কামড় দিল, কিন্তু রনি হাত সরালো না। এভাবেই চেপে ধরলো। বাহির থেকে দরজা ধাক্কানো হচ্ছে। এবার দরজা ধাক্কানোর সাথে ভেসে এলো পুরুষালী আওয়াজ, ভিতরে কে? কে ভিতরে? দরজা খুলে বলছে এখনই। আকাশে সুন্দর ঝলমলে চাঁদ উঠেছে। চারদিকে মৃদুবন্ধ বাতাস বইছে, হয়তোবা ঝড়ের পূর্বাভাস। ছাদে উপস্থিত কয়েকজন যুবতী মেয়ে তাদের নিজ কর্মে ব্যস্ত। কেউ হাসছে, কেউ নাচছে, কেউ গাইছে। আয়রার মেহেদি দেয়া প্রায় শেষের দিকে। সেই কখন ঈশানীকে পাঠিয়েছে ফোনটা আনতে, মেয়েটা এখনো আসার খবর নেই। এদিকে তার বরমশাই পই পই করে বলে দিয়েছেন মেহেদি দেয়া হলে যেন সর্বপ্রথম তাকে ছবি তুলে দেয়া হয়। সে পাশ ফিরে রিমিকে একবার দেখে নিল। মেয়েটার এখনো দেয়া হয়নি মেহেদি, তবুও রিমিকে বলল, এই রিমি, ইস্যুকে কখন পাঠিয়েছি ফোনটা আনতে, এখনো আসার খবর নেই। তুই গিয়ে একটু দেখে আসবি প্লিজ। রিমি আচ্ছা বলে মেহেদি আর্টিস্টকে থামিয়ে উঠে দাঁড়ালো। নাচতে নাচতে এগিয়ে গেল নিচে নামতে। প্রথমে গেল আয়রার রুমে। গিয়ে দেখে বিছানার ওপর ফোন রাখা, ঈশানী কোথাও নেই। রিমি ভ্রুকুসকে এগিয়ে গিয়ে ফোনটা নিল। তারপর ভাবতে লাগলো মেয়েটা গেল কই। আয়রার রুম থেকে বেরিয়ে সোজা রান্নাঘরের দিকে গেলেন মিনারা বেগমের কাছে। মিনারা বেগমকে জিজ্ঞেস করলেন, ইস্যু কোথায় গো দেখছো? মিনারা বেগম হাতের কাজে ব্যস্ত হয়েই বলল, তোরা তো সব একসাথে ছাদে গেলি মেহেদি দিতে, সেখানেই তো ইস্যু। অরূপকে ফোন আনতে আরো 30 মিনিট আগে নিচে পাঠিয়েছে। ওর কোনো দেখা না পেয়ে আমি নিচে এসে ফোন নিলাম, কিন্তু ওকে আর পাচ্ছি না। রিমি বলল। মিনারা বেগম তেমন গুরুত্ব দিলেন না, বরং বললেন, আছে হয়তো এদিকে কোথাও, খুঁজে দেখ, আমার হাতে অনেক কাজ রে। তখনই আরহান আসলো মিনারা বেগমের কাছে। এসে জিজ্ঞাসা করলো, মা, মইটা কোথায়? বাইরে ডেকোরেটরদের লোক লাগবে। মিনারা বেগম চাইলেন ছেলের দিকে, তারপর বললেন, স্টোর রুমে আছে হয়তো, একটু গিয়ে খুঁজে দেখ না বাবা। আরহান সেদিকটায় পা বাড়ালো। রিমি দৌড়ে পিছু নিল আরহানের। আরহান সামনে আর সে পিছে হাঁটছে।
কয়েক সিঁড়ি ওঠার পর আরহান পিছু ফিরে চাইলে রিমি দ্রুত একটু হাসার চেষ্টা করে বলে উঠল। আমি ছাদে যাচ্ছিলাম। আরহান সরে দাঁড়ায়। ওকে আগে যেতে বললে রিমি পা দাপিয়ে চলে যায়। এই লোকটা সবসময় তাকে অবহেলা করে। একটু একসাথে গেলে কি এমন হতো বলেই মুখ বাঁকায়। রিমি ছাদে গিয়ে পেঁচার মতো মুখ করে ফোনটা এগিয়ে আয়রাকে। আয়রা ফোনটা নিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে আর ইস্যু কোথায়? রিমি নিজেকে স্বাভাবিক করে তারপর বলে, ইস্যুকে তো কোথাও পেলাম না ফুপি, দেখিনি। আয়রার এবার একটু চিন্তা হতে লাগলো, কোথায় গেল মেয়েটা। সে ফোন দিল ঈশানীর ফোনে। ফোনটা তার পাশেই বেজে উঠল। কপালে চিন্তার ভাঁজ পড়ল। আয়রা উঠে দাঁড়ালো। ঈশানী কখনো এমন করে না, কোথাও গেলে অন্তত বলে যায়। আর এত রাতে যাবেই বা কোথায়? বাড়ি ভর্তি মানুষ। সে নিজের হাত উঁচু করে নিয়ে কোনো রকম পা বাড়ায়। আরহান স্টোর রুমের সামনে যায়। দরজার বাহির থেকে খোলার চেষ্টা করছে সে, তবুও সে দরজা খুলতে পারছে না। আরহান ভাবলো হয়তো দরজা লক করা। আবার পা ঘুরিয়ে নিচের দিকে যেতে লাগলো চাবি আনার জন্য। আরহান কয়েক কদম হেঁটে সামনে আসতেই দেখা হয় আয়রার সঙ্গে। আয়রা নিচে নামছিল। আরহানকে দেখে সে জিজ্ঞেস করে, ভাইয়া তুমি ইস্যুকে দেখছো? ওকে কথাও পাচ্ছি না, ফোনটাও ছাদে রেখে গেছে। আরহান স্বাভাবিকভাবেই জানালো, না দেখি না আমি। দেখ আশেপাশে আছে হয়তো। তুই স্টোর রুমে যাবে কোথায় জানিস? আয়রা বলে, স্টোর রুম তো খোলাই থাকে সব সময়, চাবি লাগবে কেন? আরহান কিছু বলবে তখনই স্টোর রুমে থেকে একটা শব্দ এলো। গানের আওয়াজে তেমন শোনা না গেলেও ওরা রুমের কাছে থাকায় শুনতে পেল। আয়রা খানিক কেঁপে উঠল হঠাৎ শব্দে, বলল, এই শব্দ কোত্থেকে আসলো ভাইয়া? আরহান স্টোর রুমের দিকে তাকিয়ে বলল, স্টোর রুম থেকে মনে হলো, কিন্তু সেটা তো বন্ধ। আমি এতক্ষণ খোলার চেষ্টা করলাম কিন্তু খুললো না। আয়রা ভীত হয়ে প্রশ্ন করল, ভেতরে কি কেউ আছে ভাইয়া? তখনই রিমি এলো, এসে জিজ্ঞেস করলো, কি করছো তোমরা এখানে? আরহান কপালে ভাঁজ ফেলে কিছু একটা ভাবলো। তার কিছুটা গোলমাল লাগছে ব্যাপারটা। এগিয়ে গেল রুমের দিকে। তারপর আয়রার উদ্দেশ্যে বলল, গান বন্ধ করতে বল গিয়ে। আয়রা ছুটে গেল। রিমি বোকার মতো দাঁড়িয়ে জিজ্ঞেস করছে, কি হয়েছে? আরহান এগিয়ে গিয়ে দরজার কড়া নাড়ল। ভিতরে কে? কে ভিতরে? দরজা খুলে বলছে। ভিতর থেকে ঈশানী শব্দ করে যাচ্ছে। রিমি বলল, ভাইয়া ভিতরে কেউ আছে, দেখো কেমন একটা শব্দ। আরহান কিছুটা অস্বাভাবিক হলো। জোরে জোরে দরজা ধাক্কিয়ে ভাঙার চেষ্টা চালালো। এদিকে রনি এক হাতে ঈশানীর মুখ চাপ দিয়ে অন্য হাতে ধরে ঈশানীর চুলের মুঠি। লাল চোখে তাকিয়ে চোখ রাঙায়। রনি ঘাবড়ে যায় আরহানের কণ্ঠ শুনে। শরীর বেয়ে নেমে যায় একটা শীতল ভয়। কি করবে ভাবতে থাকে। এভাবে হুট করে ধরা খেয়ে যাবে ভাবেনি সে। ভয়ে আরো তীব্র করে তার হাতের থাবা। চারপাশে তাকিয়ে দেখতে থাকে পালানোর রাস্তা আছে নাকি। কিন্তু তখনই দরজা ভেঙে প্রবেশ করে আরহান। রনি ভয়ার্ত নেত্রে তাকায় আরহানের পানে। আরহান ঈশানীর দিকে তাকায়, করুণ চোখে আরহানকে দেখছে। আরহান 1 মিনিট সময় নেয় ঘটনা বুঝতে। রনি ঈশানীকে ফেলে পালাতে ধরলে আরহান নাক বরাবর এক ঘুষি বসায়। মুখ থুবড়ে পড়ে রনি। ঈশানী দৌড়ে চলে যায় আরহানের কাছে, হামলে পড়ে আরহানের ওপর, ডুকরে কেঁদে ওঠে আরহানকে ধরে। আরহান এক হাতে জড়িয়ে নেয় ঈশানীকে, রক্তচক্ষু নিয়ে তাকায় রনির দিকে। রনির ভয়ার্ত দৃষ্টি। আরহানের পিছনে আয়রা ও অলিভিয়া এগিয়ে আসে। আয়রা এগিয়ে এসে ঈশানীকে ধরে। আয়রাকে পেয়ে ঈশানী জড়িয়ে ধরে, কাঁদতে থাকে। অলিভিয়া মেঝে থেকে ঈশানীর ওড়না নিয়ে গায়ে জড়িয়ে ধরে। রিমি আশ্চর্য হয়ে তাকিয়ে ভাইয়ের দিকে। তার ভাই এত জঘন্য কাজ করলো কি করে? চোখে তার পানি। আরহানের চোখ লালচে বর্ণ ধারণ করেছে। কপালের রগ ফুলে ফেপে মনে হয় ফেটে যাবে। সে হিংস্র বাঘের ন্যায় এগিয়ে গেল রনির দিকে। রনি 2 হাতে ভর দিয়ে পেছাতে পেছাতে বলল, ভাই তুমি যেমন ভাবছো তেমন। আর বলতে পারল না কিছু। আরহান তার বুক বরাবর এক লাথি বসায়। তারপর রনির কলার ধরে তুলে গালে ঘুষি দিতে থাকে, যেন গালটা থেতলে যায়।
আশেপাশের মানুষ উপরে উঠে এসেছে, সাথে এসেছে মিনারা বেগম, জাহিদ চৌধুরী, রিমির বাবা রবিন শিকদার ও মা আমেনা শিকদার। রবিন শিকদার সহ কয়েকজন মিলে আরহানকে আটকানোর চেষ্টা করে, কিন্তু আরহানের শরীরে যেন আজকে অসুরের শক্তি এসেছে। সে পাশ থেকে তুলে নেয় একটি ভাঙা কাঠের অংশ, সেটা দিয়ে আঘাত করতে গেলেই আমেনা শিকদার চিল্লিয়ে কেঁদে ওঠে। মারিস না বাবা, আমার ছেলে মরে যাবে, মারিস না ওটা দিয়ে। আরহানের হাত থেমে যায়, ফোঁস করতে থাকে, জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে ঠান্ডা করার বৃথা চেষ্টা করে। সবাই কানাঘুষা করছে। মিনারা বেগম ছেলের মারামারির দৃশ্যে ভীত হয়েছিল, এতক্ষণে ঈশানীকে খেয়াল করলেন। ইয়া আল্লাহ বলে এগিয়ে গিয়ে ঈশানীকে জড়িয়ে ধরে। জাহিদ চৌধুরী একবার ঈশানীর দিকে তাকিয়ে আবার আরহানের দিকে তাকায়। আরহান হুঙ্কার দিয়ে বলে, এখানে কি সিনেমা হচ্ছে? সবাই কি দেখছেন? যে যার কাজে যান। সবাই এক প্রকার হুড়মুড় করে চলে গেল। থেকে গেল ঘরের মানুষেরাই। জাহিদ খান এগিয়ে গেল ঈশানীর দিকে, তার মাথায় হাত রেখে স্নেহ ভরা অথচ ঠান্ডা তেজি কণ্ঠে জিজ্ঞেস করলেন, ইসুমা, মা আমার, তোমার এই অবস্থার জন্য কে দায়ী বলো? একটু কেঁপে উঠল তার কণ্ঠস্বর, তারপর আবার বলল, তুমি শুধু বলো, আমি তাকে সর্বস্ব শাস্তি দেব। ঈশানী চাচুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। কান্নার দমকে কিছু বলতে পারল না। আরহান চিল্লিয়ে বলে উঠল, এই জানোরের বাচ্চা করেছে। আরহান তেড়ে যায় আবার রনির দিকে, হিংস্র থাবায় মুচড়ে ধরে রনির হাত, তারপর দাঁতে দাঁত চেপে বলে, তোর সাহস কম না? চৌধুরী বাড়িতে দাঁড়িয়ে চৌধুরী বাড়ির মেয়ের ক্ষতি করতে চাস? যে হাত দিয়ে তুই ওকে ছুঁয়েছিস সেই হাত আমি ভেঙে গুড়িয়ে দেব, যাতে কখনো ঈশানী তো দূর, অন্য কোনো মেয়ের দিকে তাকে তুই তোর কলিজা কাঁপে। রনি ব্যথায় কুকিয়ে ওঠে। আমেনা শিকদার এবার নিজের ননদের কাছে যায়। রবিন শিকদার তার একমাত্র ভাই, তাকে ভীষণ ভালোবাসে ও স্নেহ করে। মিনারা বেগম নিশ্চয় ভাইয়ের বউয়ের কথা বুঝবে, কথা শুনবে, একমাত্র ভাইপো বলে কথা, আবার একমাত্র ছোট ভাইয়ের ছেলে। সে দৌড়ে যায় ননদের কাছে, মিনারা বেগমের হাত ধরে কেঁদে বলে, আপা, তোমার ছেলেকে থামতে বলো, আমার ছেলেটাকে মেরে ফেললো। আমার ছেলের কিছু হলে আমি আর তোমার ভাইও মরে যাবো আপা। মিনারা বেগম তাকালেন ভাইয়ের বউয়ের দিকে, তারপর গর্জে উঠে বললেন, তুমিও কি তোমার ছেলের মতো জানোয়ার হয়েছো আমেনা? জাহিদ চৌধুরী এবার মুখ খুললেন, হুঙ্কার দিয়ে বলে উঠলেন, তোমাদের ছেলে একটা মেয়ের শ্লীলতাহানির চেষ্টা করেছে, আর তুমি সেই ছেলেকে বাঁচাতে বলছো? ঈশানীর জায়গায় নিজের মেয়ে হলে পারতে। বিবেক কোথায় তোমার? তোমার ছেলেকে আমি নিজেই পুলিশ। তারপর আরহানের উদ্দেশ্যে বললেন, আরহান, তুমি ওকে ছেড়ে দাও, পুলিশে ফোন দাও, এই নরকের কীটের শাস্তি হবে আদালতে। আমেনা শিকদার কেঁদে উঠলেন, তারপর জাহিদ চৌধুরীকে কিছুটা অনুরোধের এবং ব্রেন ওয়াশ করতে বললেন, ভাই, আমার ছেলেকে পুলিশে দিলে কি ঈশানীর মান সম্মান ফেরত আসবে? আসবে না। সমাজের চোখেও কলঙ্কিত নষ্টা। কেউ কিন্তু তলিয়ে দেখবে না যে আসল কাহিনী। আমার ছেলেকে আপনি পুলিশে দিলেও কি ঠিক কয়দিন ও ছাড়া পেয়ে ঘুরে বেড়াবে, কিন্তু ঈশানী সেটা পারবে না। ও সমাজে মুখ দেখানোর মতো অবস্থায় নেই। আমার কিন্তু আগে থেকে ঈশানীকে ভীষণ পছন্দ ছিল। আমার ছেলেটা ভুল করে ফেলেছে, বয়স কম তো বুঝতে পারেনি ভাই। আপনি ওকে ক্ষমা করে দিন। ওর ক্ষমার প্রায়শ্চিত্ত হিসেবে ও ঈশানীকে বিয়ে করে বউয়ের সম্মান দিবে, কলঙ্কিত হওয়া থেকে রক্ষা করবে। বিনিময়ে আপনারা আমার ছেলেটাকে ছেড়ে দিবেন। এমনিতেও ঈশানীকে আর ভালো ঘরে বিয়ে দিতে পারবেন না আপনারা। আমার ছেলে সব দিকেই ভালো, বংশ পরিচয় ভালো, চরিত্র ভালো, সবই ভালো। শুধু আজ একটা ভুল করে ফেলেছে। বাইরে সবাই ছি ইচ্ছা করছে ঈশানীকে। এর চেয়ে এদের দুজনের বিয়ে দিয়ে দিই, তাহলে ঈশানীরও মান সম্মান বাঁচবে। চারদিকে কেমন এক অস্বাভাবিক নীরবতা ছেয়ে আছে। চৌধুরী বাড়ির পরিত্যক্ত স্টোররুমে উপস্থিত মানুষগুলো তাকিয়ে আছে আমেনা শিকদারের দিকে। রবিন শিকদার বেশ খুশি হলো স্ত্রীর ধূর্ততায়, তিনিও খুব ব্যথিত হয়েছে এমন ভান করে জানালো, ঈশানীর সাথে যেটা হয়েছে সেটা খুবই খারাপ হয়েছে ভাইজান, কিন্তু ভেবে দেখুন, আমেনা কিন্তু ঠিক বলছে। এখন আমাদের শান্তির কথা না ভেবে ঈশানীর কথা ভাবা উচিত। আমি কথা দিচ্ছি ঈশানীকে রানী করে রাখবো। এসব কলঙ্ক তখন আর কেউ মনে রাখবে না, তখন রনি ওর আইনত স্বামী হয়ে যাবে।
ঈশানী ঘৃণায় চোখ মুখ খিঁচে নেয়, আঙ্গুল দাবিয়ে দেয় আয়রার হাতে। আয়রা বুঝতে পারে ঈশানীর মনোভাব। সে নিজেও চায় না এই লম্পট চরিত্রহীন বিকৃত মস্তিষ্কের মানুষের সাথে ঈশানীর বিয়ে হোক, কিন্তু বাবার ওপর কথা বলার সাহস তার নেই। তবুও বুকে সাহস সঞ্চয় করে কিছু বলার জন্য উদ্যত হয়। তখনই আরহান চিৎকার করে ওঠে, তোমাদের কি বিন্দুমতো শরম লজ্জা নেই? মামা, মামি, নিজেদের ছেলের অপকর্ম ঢাকতে একটা ফুলের মতো পবিত্র মেয়ের জীবন নষ্ট করবেন? আপনাদের ছেলে ভালো, একটা মেয়ের শ্লীলতাহানি করতে এসছে, তার চরিত্র ভালো, বিবেক বুদ্ধি কি হাটে বেঁচে দিয়ে এসছেন? এ জানোয়ারকে বাঁচাতে আপনারা নিচে জানোয়ার হয়ে যাচ্ছেন। রবিন তালুকদার খেকিয়ে ওঠেন, ঝাঁঝালো কণ্ঠে বলেন, মুখ সামলে কথা বলো আরমান, তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো ভুলে যেও না। আমেনা শিকদার স্বামীর হাত ধরে চুপ থাকতে বললেন ইশারায়। এরপর আরহানকে বলল, ও আর ফুলের মতো পবিত্র নেই। আমরা ভালো মানুষ, বিবেক আছে বলেই নষ্টা মেয়েকে নিজের বাড়ির বউ করতে চাচ্ছি। না হলে রবিন শিকদারের ছেলের জন্য শহরের বড় বড় লোকেরা মেয়ে দেওয়ার জন্য বসে আছে, আর ছেলেদের এমন টুকটাক দোষ থাকেই। পুলিশে দিলেই বাকি। আমার ছেলেকে ছাড়াতে আমার 2 মিনিটেও লাগবে না। কলঙ্কিত হয়ে পড়ে থাকবে এই মেয়ে। এতক্ষণ জাহিদ চৌধুরী চুপ করে থাকলেও এবার গর্জে উঠলেন। ঘরে উপস্থিত থাকা প্রতিটি জীব কেঁপে উঠেছে যেন তার হুঙ্কারে। জাহিদ চৌধুরী আমিনা শিকদারের উদ্দেশ্যে বললেন, আমার মেয়ের চিন্তা তোমায় করতে হবে না। আপাতত তুমি তোমার ছেলে চিন্তা করো। এই নরকের নিকৃষ্ট কীটকে যেন 2 মিনিটে জেল থেকে ছাড়তে না পারো, তার ব্যবস্থা আমি স্বয়ং জাহিদ চৌধুরী করব। মিনারা বেগম সব শুনলেন। যতই হোক ওনার আপন ছোট ভাই, মা মরার পর থেকে কোলে পিঠে মানুষ করেছে এই ছোট ভাইকে। নিজের সন্তান তুল্য ছোট ভাইয়ের এহেন দশা সইল না তার। এদিকে ঈশানীকেও সে নিজের মেয়ের মতো মানুষ করেছে। তবুও দোনামোনা করে বললেন, রবিন বা ওর বউ ভুল কিছু বলেনি, কিন্তু আমার ভাইয়ের কোন দিক থেকে কম নেই। যা হওয়ার হয়ে গেছে। ঈশানীর রনির সাথে বিয়ে হলে রাজরানী হয়ে থাকবে, না হলে সমাজের মানুষ কথা বলবে নানান। এখনই কানাফুসা শুরু করেছে। জাহিদ চৌধুরী শীতল দৃষ্টি নিপাত করল স্ত্রীর পানে। তখনই আরহান বলে উঠল, মা, তোমাকে আমি আমার শিক্ষা মানি, তোমার থেকে আমি ঠিক ভুল শিখেছি। সে তুমি কিনা এখন ভুলকে প্রশ্রয় দিচ্ছ? মিনারা বেগম চুপসে গেলেন, আর কোনো কথা বললেন না। পুলিশ এসে নিয়ে গেল রনিকে। এই অপমান অপদস্থ সহ্য করতে না পেরে তখনই চৌধুরী বাড়ি থেকে চলে গেলেন রবিন তালুকদার এবং আমেনা তালুকদার। রিমির ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকেও যেতে হয়েছে। জাহিদ চৌধুরী আয়রাকে ঈশানীকে নিজের ঘরে নিয়ে যেতে বলেন এবং পাশে পাশে থাকার নির্দেশ দেয়। ছেলেকে বলে তার রুমে আসতে, জরুরি কথা বলবে। জাহিদ চৌধুরী নিজের রুমের বিছানার কোণায় বসে আছে নির্জীব হয়ে। চোখে তার অপরাধ বোধ, অনুশোচনা, আক্ষেপ, কষ্ট। আরহান দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে, সোজা বাবার সামনে গিয়ে দাঁড়ায়। চুপ করে বসলো বাবার পাশে। বাবার ডান কাঁধে নিজের হাত রাখলো। জাহিদ চৌধুরী চোখ তুলে তাকালেন আরহানের দিকে। নিজের বাবার চোখ ভেজা দেখে আরহান খুব অসহায় বোধ করলো। মনে করার চেষ্টা করলো ঠিক শেষ কবে দেখেছিল বাবাকে কান্না করতে, হয়তো তার ছোট চাচুর মৃত্যুতে। আরহান কিছুটা সময় দিল জাহিদ চৌধুরীকে। জাহিদ চৌধুরী নিজেকে সামনে নিয়ে বলতে শুরু করলো, জাকির আমার ছোট ভাই, কম আমার বন্ধু ছিল। পিটাপিটির বয়সে হওয়ার সময় সব কাজ একসাথে করতাম। এমন একটা দিনও যেত না যেদিন আমি আর জাকির দুরন্তপনা ছেলে মানুষই করতাম না। আমাদের দুজনের বাদরামিতে মা বিরক্ত হয়ে যেত। বাবার কাছে আমার বরাবরই ভদ্র ছিলাম, কারণ তাকে আমার জমের মতো ভয় পেতাম। বাবা বাসায় আসলে আমরা 2 ভাই একদম চুপচাপ ভয়ে ভয়ে থাকতাম। যখন আমি অনার্স 2য় বর্ষে আর জাকির কেবল ইন্টার পরীক্ষা দিল, তখন একদিন খুব জোরে বাবা চিৎকার দিয়ে উঠল। আমরা 2 ভাই বহু দূরে বাবার রুমে গিয়ে দেখি আমাদের মা আর বেঁচে নেই। মরণঘাতী ক্যান্সার আমাদের মাকে কেড়ে নেয়। জাকির ছিল বেশি মায়ের নেওয়াটা। মা মারা যাওয়ার পর ভীষণভাবে ভেঙে পড়ল। বাবা আগে থেকেই রুক্ষ স্বভাবের ছিলেন। মায়ের মৃত্যু যেন তাকে পাথরে রূপান্তর করলেন। বিধ্বস্ত জাকিরকে আমি কাছে টেনে নিলাম। নিজের কান্না থামিয়ে ওকে সামলাতাম আমি। ওকে ঘিরেই আমার দুনিয়া ছিল। এরপর আমি স্নাতক পাশ করে বাবার ব্যবসায় এলাম। জাকির তখনও বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষে পড়ে। তোমার দাদু আমার বিয়ের জন্য মেয়ে দেখলেন। তোমার দাদুর পছন্দে আমি
তোমার মাকে বিয়ে করে আনলাম, কিন্তু জাকির শোনেনি বাবার কথা। তোমার মা যখন 6 মাসের গর্ভবতী, তখন হঠাৎ একদিন তোমার ছোট চাচু একটা মেয়েকে নিয়ে এলো বাসায়, জানায় তারা বিয়ে করছে। বাবার ভয়ে ততষ্ট হয়ে থাকা জাকির সেদিন বাবার অবাধ্য হয়। বাবার সাথে সেদিন আমার জীবনের প্রথম আমি তর্কে জড়িয়েছিলাম, কিন্তু লাভ হলো না। সে নিজের কথায় অবিচল থেকে জাকিরকে ত্যায্য করে দিল। জাকিরও মনে দুঃখ কষ্টে আক্রোশে ছেড়ে গেল চৌধুরী বাড়ি। আমি শত চেষ্টা করেও আটকাতে পারিনি ওকে, আর না পরিবর্তন করতে পেরেছিলাম বাবার মন। এরপর থেকে জাকির আর চৌধুরী বাড়িতে পা দেয়নি। আমার সাথে ফোনে ফোনে টুকটাক কথা হতো। ওকে বাড়ি আসতে বললে ভারী কণ্ঠে বলতো, যতদিন না বাবা নিজে ডাকবে ততদিন আসবো না। জাকির তখন সেটেল হয়ে যায় বিদেশে। সে দেশে তাদের একটি ফুটফুটে মেয়ে হয়। স্ত্রী সন্তান নিয়ে ভালোই কাটছিল ওর জীবন। জাহিদ চৌধুরী একটু দম নিলেন, চশমা খুলে চোখের পানি মুছে নিলেন। আরহান এক গ্লাস পানি দিলে ঢকঢক করে সবটা খেলেন, তারপর আবার বললেন, বাবার শরীর বেশ কিছুদিন যাবৎ খারাপ যাচ্ছিল। বয়সের ভারে লুইয়ে পড়েছিল। আগের সেই তেজ, দাম্ভির্য, আত্মগরিমা, অহমিকা কিছুই ছিল না। একদিন বলেই ফেলল আমাকে, জাহিদ, জাকিরকে কল দাও। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। পরপরেই কল লাগাই জাকিরকে। দীর্ঘ 20 বছর পর বাবা ছেলের কথা হয়। তখনই উড়ে আসে, কথা বলে, জানায় পরের সপ্তাহে ফ্লাইটে তারা দেশে আসবে। কিন্তু ভাগ্য সহায় হলো না জাকিরের। সেদিন তাদের ফ্লাইট, সেদিনই বাবা স্টক করেন। জাহিদ তখন জানে না কিছু। ও যখন চৌধুরী বাড়িতে প্রবেশ করে, বউ বাচ্চা নিয়ে চারিদিকে মানুষের সমাগম, কান্নার রোল। মানুষের ভিড় ঠেলে জাকির সামনে এগিয়ে দেখতে পায় বাবার লাশের সামনে আমি কাঁদছি। তখন তো তুমি যথেষ্ট বড় ছিলে। তোমার জানার পরের ঘটনা, তবুও বলছি। আরহান হাতে হাত রাখলেন জাহিদ চৌধুরীর, থামিয়ে দিয়ে বললেন, আর বলতে হবে না বাবা, চলে যাচ্ছে ওর মৃত্যু, এসব তো আমি জানি। তুমি নিজেকে আর কষ্ট দিও না। জাহিদ চৌধুরী বললেন, জানো না তুমি আরহান, আমার ভাই যখন অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে, আশেপাশের মানুষ হাসপাতাল নিয়ে যায়, ডাক্তার মৃত বলে ঘোষণা দেন। আমি গিয়ে আমার ভাই এবং তার স্ত্রী মৃত পাই। ঈশানী ভাগ্যের জোরে বেঁচে যায় সেদিন। কিন্তু আমি যখন জাকিরের লাশের সামনে ওর হাত ধরে আছাড়ি করছিলাম, হঠাৎ আমি অনুভব করি ওর হাত নড়েছে, পিট করে চাইছে। আমি জোরে ডাক্তার ডাক্তার বলে ডাকতে থাকি, কিন্তু ও আমাকে থামিয়ে দিয়ে নিবু কণ্ঠে বলে। আমি তাকে আশ্বস্ত করে বলি, ঈশানী ঠিক আছে, শুধু একটু ব্যথা পেয়েছে। জাহিদ একটা লম্বা শ্বাস নিয়ে বলে, আমি জাকিরের হাত ধরে কাঁদতে কাঁদতে বলেছিলাম, তোমার রত্নের আমি কোনো অযত্ন করতে দেব না। তোমার মেয়ে আমার বাসায় নিজের মেয়ে হয়ে থাকবে। একটা আঁচড়ও পড়তে দেব না ওর শরীরে। তুই শুধু। আরও কিছু বলার আগে জাকিরের শেষ নিঃশ্বাস ত্যাগ করে দিল। যেন একমাত্র ওর আমানত, ওর মেয়ের দায়িত্ব আমাকে দিতেই ওর নিঃশ্বাস এসেছিল। আমি আমার মৃত্যুর পথযাত্রী ভাইকে দেওয়া কথা রাখতে পারিনি আরহান। আমার বাড়িতে দাঁড়িয়ে ওকে এত কিছু স্বীকার করতে হয়েছে। আমি হতভাগা, কিছু করতে পারিনি। নিশ্চয় উপর থেকে আমার ভাই আমার উপর ভীষণ রেগে আছে। আমি ঈশানীকে রক্ষা করতে পারিনি আরহান। আমি ব্যর্থ একজন ভাই, ব্যর্থ একজন চাচু। জাহিদ চৌধুরী কান্নায় ভেঙে পড়লেন। আরহান দুহাতে জড়িয়ে ধরল বাবাকে, মুখে কিছু না বলে নীরব সান্ত্বনা দিতে থাকলো। চোখ আবার লাল বর্ণ ধারণ করছে। তারপর বাবার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, এমন কেন ভাবছ? ঈশানের কিছু হয়নি, সঠিক সময় আপনি বাঁচিয়ে নিয়েছে। তুমি কখনোই ব্যর্থ ভাই বা চাচ্ছ নাও। তুমি একজন আদর্শ ভাই এবং ঈশানের ভালোবাসার চাচ্ছ। তুমি ঈশানীকে জিজ্ঞেস করে দেখো। জাহিদ চৌধুরী কান্না আরো খানিক বাড়ালো। তারপর খানিক কান্না থামিয়ে আবার অশ্রুভেজা কণ্ঠে বললেন, আমি বেঁচে থাকলেই মেয়েটার সাথে এমন হলো। যতটুকু হয়েছে সেটাই হয়েছে। এই নরকের কীট আমার ফুলের মতো নিষ্পাপ মেয়েটিকে শেষ করে দিত। যদি না সময় মতো যদি সেখানে উপস্থিত না হতে, আজকে হয়তো ভাগ্যের সহায় ছিল। কিন্তু আমি মরে গেলে মেয়েটাকে কে আগলে রাখবে? এই নিষ্ঠুর দুনিয়ায় আমি আর কাউকে ভরসা করতে পারছি না। আবার একটু দম নিলেন। ছেলের হাত ধরে অসহায় চোখে চেয়ে বললেন, বাবা হিসেবে আমি তোমার কাছে কখনো কিছু চাইনি। তুমি যা চেয়েছো, যা করতে চেয়েছো, আমি সবসময় তোমাকে সাহস জুগিয়েছি, সাপোর্ট করেছি। আমার এত বড় ব্যবসা রেখে তুমি ডাক্তারি পড়তে চেয়েছো, আমি বিনা বাক্যের বিনিময়ে তোমার আবদার রেখেছি। বাবা হিসেবে আমার সর্বোচ্চ দিয়েছি তোমার ইচ্ছে, স্বপ্ন, আকাঙ্ক্ষা পূরণে। বিনিময়ে কিছুই চাইনি তোমার কাছ থেকে আমি। তবে আমি আজ তোমার কাছে কিছু চাইলে তুমি আজকে দিবে, ফিরে দিবে না তো?
আরহান সন্দিহান দৃষ্টি ফেলল বাবার দিকে, কপালে ভাঁজ পড়ল। পুনরায় মুহূর্তেই নিজেকে শান্ত করে বাবার মুঠো করে রাখা নিজের হাতের দিকে চাইল, তারপর শান্ত কণ্ঠে বলল, তুমি অনুরোধ কেন করছো বাবা? তুমি আদেশ করবে বাবা, বলো তুমি কি চাও? জাহিদ চৌধুরী এবার ছেলের দিকে চাইলেন, এক নিঃশ্বাসে বললেন, আমি চাই ঈশানকে তুমি বিয়ে করো। আরহান, তোমায় ছাড়া ঈশানের ব্যাপারে আর কাউকে ভরসা করতে পারছি না। আরহান বিমূঢ় হয়ে বসে আছে। তার বাবা যে হঠাৎ এমন একটা সিদ্ধান্ত নেবে সেটা তার অকল্পনীয় ছিল। সে কিছুটা উত্তেজিত হয়ে বলল, বাবা তুমি সব কি বলছো? ঈশানের বয়স দেখেছ? নেহাতি বাচ্চা মেয়ে, আমাদের আর থেকেও ছোট। কিভাবে তুমি এখন ওর বিয়ের কথা ভাবছ? জাহিদ চৌধুরী এবার সোজা হয়ে বসলেন, দৃঢ় কণ্ঠে বললেন, আমি এই সমাজে ধার না ধারলেও তারা কিন্তু ঠিকই আমাদের নিয়ে সমালোচনা করবে। তোমার মামা মামি যেটা বলছে সেটা ভুল বলেনি। সমাজের মানুষের চোখে ঈশানের উপর দাগ লেগে গেছে। আড়ালের সম্মুখে মেয়েটাকে অনেক কথা সইতে হবে। তার থেকে বাঁচানোর একমাত্র উপায় এটাই। আরহান এ পর্যায়ে বেশ বিরক্ত হলো। ডান হাতের 2 আঙ্গুল কপালে ঘষে বলল, তুমি সমাজের কথা ভেবে একটা মেয়ের জীবন নষ্ট করে দিবে? তুমি কি মামের কথা মেনে নিচ্ছ? জাহিদ চৌধুরী ছেলের দিকে চাইলেন, ছেলের ভাবাবেগ বোঝার চেষ্টা করলেন, তারপর বললেন, তোমার মামির কথা বিশ্বাস করলে নিজের একমাত্র ছেলের সাথে ওকে বিয়ে দেওয়ার কথা ভাবতাম না। তুমি আমার ছেলে, তোমাকে আমি আমার আদর্শে মানুষ করেছি। সেখান থেকে আমি শতভাগ নিশ্চিত ঈশানী তোমার কাছে সবচেয়ে বেশি নিরাপদ। তাই তোমাকে ওকে বিয়ে করতে হবে। সমাজের চোখে ধর্ম অনুযায়ী সেই অধিকার অর্জন করতে হবে, যে অধিকার দিয়ে তুমি ঈশানীকে সকল কিছু থেকে রক্ষা করতে পারবে। আরহান এবার বিরক্তের চরম পর্যায়ে গেল। কপালে ভাঁজ ফেলে চাইল বাবার দিকে। বাবার এহেন ছেলে মানুষই তার মোটেও ভালো লাগছে না। সে বিরোধ করে বলল, বাবা বিয়েটা কোনো ছেলে খেলা না। আমার আর ঈশানের বয়সের পার্থক্য দেখেছ? 10 বছর। একটা বাচ্চাকে কিভাবে বিয়ে করতে বলছো? ও কি চায় সেটা গুরুত্বপূর্ণ জানা। বিয়ে জিনিস সেভাবে কারো ঘাড়ে ফেলে দেওয়া একদমই অনুচিত। জাহিদ চৌধুরী তর্কে গেলেন না, কাট কাট গলায় বললেন, তোমার মা আমার থেকে 12 বছরের ছোট। আমরা কি সংসার করছি না? আমি এত কথা শুনতে চাই না। আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। মানা না মানা তোমার ব্যাপার। তবে মনে রেখো, তোমার উপর নির্ভর করছে সব। তোমার উত্তর হ্যাঁ বোধক হলে ঈশানীর নতুন জীবন শুরু হবে এই সমাজে, আর না বোধক হলে ঈশানী নিয়ে চলে যাব আমি অন্য কোথাও, নতুন সমাজে, নতুন মানুষের মাঝে, যেখানে ওর উপর কেউ আঙ্গুল তুলতে পারবে না। তোমরাও থাকবে না সেখানে। বাকিটা তোমার সিদ্ধান্ত। আরহান এবার ভারী অবাক হলো। কি বলছে তার বাবা? ইনিয়ে বিনিয়ে বাড়ি ছেড়ে যাওয়ার হুমকি দিচ্ছে তাকে। আরহান আর কিছু বলতে পারল না। ঔষধ কাজে দিয়েছে ভেবে মনে মনেই হেসে উঠলেন জাহিদ চৌধুরী। এদিকে আরহান বিরক্ত হয়ে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে তার মনে হচ্ছে তার এখানে আসাটাই ভুল হয়েছে। তার বাবা এরকম ছেলে মানুষই করবে কে জানতো। জাহিদ চৌধুরীকে ছেলের মনোভাব সম্পর্কে নিশ্চিত হতে আবার জিজ্ঞেস করলেন, তোমার সিদ্ধান্ত কি? আরহান ভ্রু যুগল কুঁচকে ফেলে, প্রচণ্ড বিরক্ত হয়ে চওড়া হয়ে বলে, তুমি কি আর কোনো উপায় বাকি রেখেছ তোর কথা রাজি না হয়ে? জাহিদ চৌধুরী প্রশস্ত হেসে ছেলেকে জড়িয়ে ধরলেন। পরক্ষণেই কাজীকে ফোন করলেন। আরহান অবাক হয়ে তাকিয়ে রইল তার বাবার দিকে। এই রাত 11টায় কি এখন তাকে বিয়ে করতে হবে? জাহিদ চৌধুরী হতবিহ্বল হয়ে চেয়ে আছে। বিশ্বাস করার চেষ্টা করছে এই যে তীরের ফলার মতো কথাগুলো আসলেই ওনার সহধর্মিণী বলছেন। প্রতিটি কথায় যেন উনি বিমূর্ত হয়ে আছেন। মিনারা বেগম আবার চিল্লিয়ে বলে উঠলেন, আমি কখনোই এই মেয়েকে নিজের ছেলের বউ হিসেবে মানব না। জাহিদ চৌধুরী শান্ত কণ্ঠে বললেন, এই বিয়েটা হবেই। তুমি চাইলেও হবে, না চাইলেও হবে, এবং সেটা আজ এই মুহূর্তে। মিনারা বেগম যেন আরও রুষ্ট হলেন। স্বামীর দিকে চাইলেন রাগান্বিত হয়ে, সেভাবেই বললেন, না, এই বিয়ে হতে পারে না। এরকম কলঙ্কিত মেয়ে আমার ছেলের বউ হতে পারে না, কিছুতেই না। জাহিদ চৌধুরী এবার খেপে গেলেন। খেপাটে কণ্ঠে বললেন, মুখ সামলে কথা বলো মিনা। কার সম্পর্কে কি বলছো ভুলে যাচ্ছ? মিনারা বেগম সেভাবেই জবাব দিলেন, আমি কিচ্ছু ভুলিনি। ভুলে যাচ্ছ তুমি? আমার ছেলের জীবন নষ্ট করতে উঠে পড়ে লেগেছ।
ওই রকম মেয়েদের কখনো সংসার হয় না। ঈশানীকে রুমে এনে আয়রারা ঔষধ দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল। পাওয়ার একটু কমে যাওয়ায় তার ঘুমের রেশ কেটে যায়, আর শুনতে পায় নিচ থেকে চিল্লাচিল্লির শব্দ। সে রুমে কাউকে দেখতে না পেয়ে নিচে নেমে আসে। এসেই শুনতে পায় চাচু আর ছোটমার কথা। ঈশানীর পা জোড়া আপনা আপনি থেমে যায়। আয়রা নিজের রুমে ছিল, সেও নিচে নেমে আসে। অবস্থা বেগতিক দেখতে পেয়ে ঘাবড়ে যায়। ঈশানীকে দেখে আরও বেশি থমকে যায়। তখনই সদর দরজা দিয়ে প্রবেশ করে আরহান, সাথে কাজী নিয়ে। এসে ড্রয়িং রুমের সোফায় বসে পড়ে, তারপর বাবার উদ্দেশ্যে বলে, যা করবে তাড়াতাড়ি করো, কালকে কিন্তু আয়রার গায়ে হলুদ। জাহিদ চৌধুরী কিছু বলার আগে মিনারা বেগম বললেন, কিছু হবে না, হবে না এই বিয়ে। তুমি কাজীকে বিদায় করো। এই কলঙ্কিত মেয়েকে আমি নিজের ছেলের বউ হিসেবে কিছুতেই মানব না। সিঁড়ির ওপর দাঁড়ানো ঈশানী চোখ খিচে বন্ধ করে নিল। চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তাকে এখন সারা জীবন এই কলঙ্ক বয়ে বেড়াতে হবে? এখানে তার দোষ কোথায়? তবুও সমাজের চোখে সেই দোষী। আরহান সিঁড়ির ওপর দাঁড়ানো ঈশানীকে দেখে নিল একবার, তারপর মায়ের সম্মুখে দাঁড়িয়ে বলল, তুমি ওকে কলঙ্কিনী কেন বলছো? কারণ? মিনারা বেগম ছেলের উপর বিরক্ত হলো, তারপর বলল, তুমি জানো না কেন বলছি? ওর শরীরে পরপুরুষের ছোঁয়া লেগে আছে। এমন মেয়েকে নিয়ে তুমি কিভাবে সংসার করবে? ওর শরীর নষ্ট, ও নষ্ট। মিনা, মুখ সামলে কথা বলো। ধমকে উঠলেন জাহিদ চৌধুরী। আরহান বাবাকে শান্ত হতে বলল। সে দেখছে ব্যাপারটা বলে মায়ের দিকে ফিরল, তারপর আবার শান্ত স্বরে বলল, তাহলে কি এখন ওর মরে যাওয়া উচিত? মিনারা বেগম কপাল কুঁচকে চাইলেন, ভাবছেন এই ছেলে কি বলতে চাইছেন। তারপর প্রত্যুত্তর করলেন, কলঙ্কিত মেয়েরা সমাজে মৃত, বেঁচে থেকেও মৃত। তবু এই মেয়ের কলঙ্ক দূর করার প্রস্তাব দিয়েছিল আমার ভাই। তোমাদের পছন্দ হয়নি। এখন এই কলঙ্ক আমি নিজের সংসারে আনবো না, কিছুতেই না। জাহিদ চৌধুরী এবার ক্ষিপ্ত হলেন। মিনারা বেগমকে কিছু বলতে নিলে আরহান বলে উঠল, সে কি নিজেকে নিজে কলঙ্কিত করেছে? আর না নিজে চেয়েছে গিয়ে কলঙ্কিত হয়েছে? তোমাদের সমাজের এসব ঠুনকা নিয়ম রীতিতে তোমরা একটা মেয়ের চরিত্র নিলামে তুলছ। তার ফলাফল কি ভয়ানক হতে পারে ভাবছ? কত মেয়ে তোমাদের সমাজের এসব কটূক্তি শুনে আত্মহত্যা করে, সে খবর জানো? যেখানে দোষটা আদৌ মেয়েটার না, তবুও তোমাদের পুরুষ চাচিত সমাজ সে মেয়েটাকে কথা শোনায়। যেখানে সর্বস্ব হারিয়ে নিঃস্ব প্রায় সে মেয়েটার পাশে তুমি দাঁড়াতে না পারলেও তার বিপক্ষে যেও না। তোমাদের এই আঙুল সেই কাপুরুষের দিকে তাকার উচিত, বুঝছো? অথচ যে মেয়েটার দিকে আঙুল তুললে সে মেয়েটাকে নিজের মেয়ের মতো মানুষ করেছ, অথচ আজ একটা ছোট্ট ঘটনায় তুমি মেয়েটাকে চাইছে বলে যাচ্ছ। তুমি একবারও মেয়েটার মনের কথা ভেবেছ? ওর জায়গায় নিজের মেয়ে হলে পারতে এরকম ব্যবহার করতে? আমি সবসময় গর্ববোধ করতাম তোমাকে আমার মা হিসেবে পেয়ে, অথচ আজ আমার মাথায় নিচু হচ্ছে। মিনারা বেগম করুণ চোখে ছেলের দিকে চাইলেন। ছেলের কথা তাকে বিধ্বস্ত করছে। এক একটা কথা গিয়ে তার অন্তরে লাগছে। আরহান আবার বলল, আমি বাবার কথা মানিনি। বাবা বলেছিল সমাজের মানুষ ওকে ছেড়ে কথা বলবে না। আমি ভাবিনি সেই সমাজের মানুষের সূচনা আমাদের ঘর থেকেই হবে। তুমি সেসব বস্তা পচা সমাজের মানুষের কাতারে কিভাবে পড়লে মা? তুমি তো আমার ছেলে না। আমাকে তবে তোমায় ভুল ছেড়েছে? আরহানের এক একটি কথা যেন মিনারা বেগমের মা সত্তা কাঁপিয়ে তুলল। ভীষণ কষ্ট পেয়ে ব্যথিত নজরে তাকালো, মুখে কিছু বলতে পারল না। চুপচাপ নিজের রুমে চলে গেল। জাহিদ চৌধুরী ছেলের ঘাড়ে হাত রাখলেন। ছেলের প্রশস্ত কাঁধ চাপড়ে গর্বের সাথে বুক ফুলিয়ে বলল, আমার শিক্ষা ব্যথা যায়নি। তারপর আয়রাকে বলল ঈশানীকে নিয়ে নিচে নামতে। ঈশানী নিচে নামলো। চাচুর সামনে দাঁড়িয়ে নত মস্তিষ্কে দাঁড়ালো। নিজের ওপরের দন্ত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর চেষ্টা করে বলল, চাচু, আমি এই বিয়ে করতে চাই না। ছোট মা ঠিক বলেছে। আমার কলঙ্ক আমি ওনার গায়ে এই সংসারে এই চৌধুরী বাড়িতে মাখাতে চাই না। জাহিদ চৌধুরী ঈশানীর মাথায় হাত রাখলেন। কিছু বলার আগেই আরহান কাজীকে বলল, নিন, বিয়ের কাজ শুরু করুন, দ্রুত শেষ করুন, আমার কিন্তু ঘুম পাচ্ছে।
শেষের কথা হাই হাই তুলতে তুলতে বলল, যেন ঈশানী কথা শুনতেই পায়নি। ঈশানী চোখ তুলে চাইল আরহানের দিকে। আরহান ভাবলেশীনভাবে আছে। জাহিদ চৌধুরী ঈশানীর মাথায় হাত বুলিয়ে বলল। ঈশানী এ পর্যায়ে ডুকরে উঠল, কোনো রকমে বলল, এই দুনিয়ায় একমাত্র তুমিই আমার ভরসার জায়গা চাচু। বাবা মা মারা যাবার পর থেকে তুমি আর ছোট মা আমাকে নিজের মেয়ের মতো আদর দিয়ে মানুষ করেছো। তোমাদের ছাড়া আর কে আছে আমার? ছোট মা চায় না চাচু এ বিয়ে এখানেই থামিয়ে দাও, ছোট মা ভীষণ কষ্ট পাবে। হুট করে আরহান এসে ঈশানীর হাত ধরে টানতে লাগলো। ঈশানী অবাক নেত্রে তাকিয়ে রয়। আরহান তাকে সোফায় তার পাশে বসিয়ে দিয়ে কাজীকে ডেকে বলল, বিয়ে পড়ানো শুরু করেন কাজী সাহেব। ঈশানীর দিকে তাকিয়ে বলল, বিয়েটা হয়ে যাক, তারপর সারা রাত কান্নাকাটি করো, আমার ভীষণ ঘুম পেয়েছে। ঈশানী কিংকর্তব্য বিমূঢ় হয়ে চেয়ে আছে। জাহিদ চৌধুরী ধমকে বললেন, বিয়ে করতে চাইছিলে না, বিয়ে না করার জন্য যুক্তি দিচ্ছিলে, আর এখন বিয়ে করার জন্য মেয়েটাকে কোথাও বলতে দিচ্ছ না। আয়রা ফিক করে হেসে ফেলল। তারপর দৌড়ে নিজের ঘরে গিয়ে ওর বিয়ের লাল ওড়না এনে ঈশানীর মাথায় পরিয়ে দিল। এবার একটু বউ বউ লাগছে। আরহান ঈশানীর দিকে চাইল একবার, তারপর বাবার দিকে তাকিয়ে বলল, বারে, তোমার ইচ্ছে পুরোটার জন্য এত রাতে হয়ে কাছে আনলাম, তখন বিয়ে না করে ফ্যাচ ফ্যাচ কান্না শুনবো? অবশ্য কান্না শোনার জন্য বাকিটা সময় পড়ে আছে। আপাতত বিয়ে করা ইম্পর্ট্যান্ট, আপনি শুরু করুন। ঈশানী তখনও বিস্মিত হয়ে বসে আছে, কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। ঈশানী যেন বুঝতেই পারল না তার বিয়ে হচ্ছে। কাজী যখন তাকে কবুল বলতে বলল, তখন তার হুঁশ এলো। সে তৎক্ষণাৎ না করে, কিন্তু জাহিদ চৌধুরীর জেদের কাছে হার মানতে হয় তাকে। অবশেষে সকল অশান্তির অবসান ঘটিয়ে মধ্যরাতে আরহান ঈশানীর বিয়ে হয়। আসলেই কি অশান্তির অবসান মিটিয়ে, নাকি নতুন কোনো জটিলতা উদ্বেগের কারণ হবে এই বিয়ে? দুটি ভিন্ন মানুষ, ভিন্ন চিন্তাধারা, যাদের মনের মিলের আগে ভাগ্যের মিল হলো। তারা কি পারবে নিজেদের মনের মিল ঘটাতে? এটা কি নতুন জীবনের সূচনা, নাকি ভবিতব্য তাদের জন্য ভেবে রেখেছে অন্য কিছু? একটি সর্বনাশা গুমট ক্লান্ত বিধ্বস্ত রাতের পর সুন্দর একটি নবদিনের সূচনা। আকাশে ঝলমলে রোদ উঠেছে। সূর্যের নরম আলো এসে ছুঁয়ে দিচ্ছে আরহানের মুখশ্রী, যে আলোতে তার ঘুম ভেঙে যায় না, বরং কারো কর্কশ কণ্ঠে অবিরাম ডেকে চলায় তার ঘুম ভেঙে যায়। নাক মুখ কুঁচকে উঠে ঘুমের মধ্যেই পিট পিট করে চোখ খুলে দেখতে পায় তার সামনে অলিভিয়া দাঁড়ানো। মেয়েটার ফর্সা মুখশ্রী রক্তবর্ণ ধারণ করেছে। আরহান কিছুটা আন্দাজ করতে পারল কি হতে চলেছে এখন, তবুও ভাবলেশীনভাবে হাই তুলতে তুলতে বলল, কি সমস্যা? সকাল সকাল ঘুম ভাঙিয়ে কি নাটক শুরু করেছিস? অলিভিয়ার চোখ লাল হয়ে আছে। সকালে উঠে যখনই শুনেছে আরহান ঈশানীর বিয়ের কথা, তার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। সে বিশ্বাস করেনি কারো কথা। দৌড়ে চলে এসেছে আরহানের কাছে। অলিভিয়া আরহানের দিকে চাইল। ঘুম থেকে ওঠার দরুন মুখটা একটু ফোলা ফোলা লাগছে, চুলগুলো এলোমেলো হয়ে কপালে এসেছে কিছুটা। কি অমায়িক সুন্দর লাগছে। অলিভিয়া ঢোক গিলল, তারপর কান্নারত অথচ শক্ত কণ্ঠে জিজ্ঞেস করল, তুই সত্যি বিয়ে করেছিস? আরহান নিরুদ্বেগ হয়ে বলল, তো বিয়ে কি কেউ মিথ্যে মিথ্যে করে? পাল্টা তেরা প্রশ্নে অলিভিয়া এবার নিজের বেগ হারিয়ে বসল। এক প্রকার চিল্লিয়ে বলে উঠল, তুই কি জানিস না আমি তোকে কতটা ভালোবাসি? তারপরও কিভাবে পারলি? আরহান প্রত্যুত্তর করল, তোকে জানতি না আমি তোকে ভালোবাসি না, শুধু বন্ধুর চোখে দেখি, বন্ধুর থেকে বেশি না। অলিভিয়া পাগল প্রায় হয়ে বলতে লাগলো, কেন বাসিস না? আমি যে তোকে ভালোবাসি। কিভাবে দেখবো অন্য মেয়ের সাথে তোকে? তুই এক কাজ কর, তুই ঈশানীকে ডিভোর্স দিয়ে দে। আরহান আঙ্কেলের কথায় বিয়ে করেছিস, ওকে তুই ভালোবাসিস না, আমি জানি। তুই ওকে দয়া করে বিয়ে করেছিস, তাহলে আমাকে বিয়ে করে নে, ওকে ছেড়ে দে। আমি সব ব্যবস্থা করে দেব, ওর সব দায়িত্ব আমি নেব। তুই শুধু আমার। আরহান ছেড়ে দে ওকে প্লিজ।
আরহানের শান্ত দৃষ্টি নিক্ষেপ করলো অলিভিয়ার দিকে। সেই চাহনির মানে উদ্ঘাটন করতে ব্যর্থ হলো অলিভিয়া। আরহান অলিভিয়ার উদ্দেশ্যে বলল, একে মেয়ে মানুষ, দুই বন্ধু, একমাত্র এই কারণেই তোকে কিছু বলছি না। নাহলে যে মুখ দিয়ে এসব বলেছিস সে মুখ ভেঙে কুড়িয়ে দিতাম। আজ প্রথমবার ওই শেষবার সুন্দর করে বলছে আমি বিবাহিত। আমার এই বিবাহিত জীবন তোর মেনে নিতে কষ্ট হলে দূরে দূরে থাকবি। এখন যেতে পারিস। বিবাহিত পুরুষের রুমে এইভাবে হুটহাট আসতে হয় না। অলিভিয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে দরজা আটকে দেয়। অলিভিয়াকে তার মাঝে মাঝে সাইকো মনে হয়। অলিভিয়া রাগে জিদে তখনই নিজের বাসায় চলে যায়। আজ আয়রার গায়ে হলুদ। গতকালের কলুষিত রাতকে ভুলিয়ে দিতেই হয়তোবা এত আয়োজন। জাহিদ চৌধুরী সকালে উঠেই জানিয়ে দিয়েছেন আয়রা ইয়াসিনের সাথে আরহান ঈশানীর বিয়েটাও হবে। একসাথে দুটো বিয়ে শুনে যেন সকলে দ্বিগুণ তোড়জোড় আনন্দ শুরু করেছে। ঈশানীর এখন নিজেকে কলের পুতুল মনে হয়। যে যেভাবে চাচ্ছে সে নেচে যাচ্ছে। নিজের ওপরই হাসি পেল তার। ঈশানীকে মন থেকে এখনও পুরোপুরি মেনে নিতে না পারলেও মিনারা বেগম সেটা প্রকাশ করলেন না। মেয়ের বিয়েতে আয়োজনে মা কি হাত গুটিয়ে বসে থাকতে পারে? পারে না, সেও পারেনি। একমাত্র মেয়ের বিয়েতে সে কোনো কমতি চায় না। ছেলে ও স্বামীর সাথে যদিও এখনও তার দূরত্ব মেটেনি, তবুও সকলের সামনে যথাসম্ভব সব স্বাভাবিক দেখানোর চেষ্টা করল। কিন্তু ওই যে কথায় আছে, মানুষের মুখ রশি দিয়ে আটকানো যায় না। যেমন এই তো একটু আগে একজন মহিলা কথায় কথায় মুখ বেঁকিয়ে দুঃখ প্রকাশ করলেন। তোমার ছেলের সাথে খারাপ হয়েছে গো। আমার সোনার টুকরো ছেলের কপালে নাকি শেষমেশ এমন মেয়ে পড়লো। ছি। মিনারা বেশি কথা বাড়ালেন না, প্রত্যুত্তর করল, আল্লাহ তাআলা লিখে রেখেছিল, আর কি করার। তারপরই উঠে চলে গেলেন। গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো সন্ধ্যার আগে আগে। চারিদিকে ঝুলছে হলুদ, সবুজ আর গোলাপি কাপড়ের পর্দা। হাওয়ায় দুলে তারা, যেন নিজেরাও নেচে উঠেছে। গাছে গাছে জ্বলছে ফেয়ারি লাইট, আর মাঝখানের মঞ্চটা ফুলে ফুলে সেজে উঠেছে। গোলাপ, রজনীগন্ধা আর কৃত্রিম আলোয় ঝলমল করছে কোণের নাম লেখা কাঠের কাটআউট। তার পাশেই একই রকম সাজে আরেকটি মঞ্চ সাজানো হয়েছে। যেহেতু ঈশানী ও আরহানের বিয়ে একই বাড়িতে হচ্ছে, তাই তাদের গায়ে হলুদ ও বিয়ে একই সাথে হচ্ছে। চৌধুরী বাড়ির বিস্তৃত বাগান জুড়ে যেন খুশির ঝলকানি বয়ে যাচ্ছে। আয়রা ও ঈশানী দুজনকেই হলুদ শাড়ি পরিয়ে রেডি করেছে পার্লারের মহিলা। প্রথমবারের মতো শাড়ি পরায় সেটা সামলাতে মারাত্মক হিমশিম খাচ্ছে ঈশানী। শুধু মনে হচ্ছে এখনই খুলে যাবে আর ইজ্জতের ফালুদা হয়ে যাবে। তবুও খুব সাবধানে দুহাতে শাড়ি একটু উঁচু করে আয়রার পিছু নিয়েছে। উদ্দেশ্য বাগানে যাওয়া। তার হঠাৎ হয়ে যাওয়া বিয়ের গায়ে হলুদ আজ। আরহান অত্যাধিক মাত্রায় বিরক্ত। এরকম ঘটা করে গায়ে হলুদ বিয়ে কোনোটাই তার পছন্দ হচ্ছে না। বিয়ে তো হয়েই গেছে, এখন এগুলোর কি দরকার? কিন্তু জাহিদ চৌধুরী কারো কথা শোনেনি, নিজের মর্জি চালিয়ে গেছে। ছোট বোনের বিয়েতে তার বিয়ে হচ্ছে, ব্যাপারটা তার কাছে খুবই এম্বারেসিং, কিন্তু কিছু করার নেই। বাবার জেদের কাছে পরাজিত সে। বিরক্তি ভাব নিয়ে সাদা পাঞ্জাবি পরল, চুল আঁচড়ে বেরিয়ে পড়ল। আয়রা ও ঈশানীকে তাদের জায়গায় বসানো হয়েছে। আয়রা একটার পর একটা পোজ দিচ্ছে, ফটোগ্রাফার ছবি তুলছে। ঈশানী রোবটের মতন বসে আছে। দুই একটা ছবি তুলেছে আয়রার ধমকানিতে। জাহিদ চৌধুরী, মিনারা বেগম সকলেই বাগানে উপস্থিত। আরহান আসলেই গায়ে হলুদের অনুষ্ঠান শুরু করবে। জাহিদ চৌধুরী ছেলের এরকম বেলাগাম থাকায় ভীষণ বিরক্ত হলো। ছেলের রুমের উদ্দেশ্যে পা বাড়ালেই আরহানকে দেখতে পেল। আরহান বাবা মার সামনে আসলে জাহিদ চৌধুরী ঝাড়ি দিয়ে বলে, সময় জ্ঞান নেই তোমার। আরহান প্রত্যুত্তর করল না। মিনারা বেগম সকলকে তাড়া দিলেন। আরহানকে ঈশানীর পাশে বসানো হলো। আরহান আর ঈশানীর মাঝে ইঞ্চি কয়েক দূরত্ব। আরহানের শরীরের ল্যাভেন্ডার পারফিউমের ঘ্রাণ অনায়াসে ঈশানী পাচ্ছে।
তার শরীর কেমন যেন এক শিহরণ বয়ে গেল। শক্ত হয়ে বসে রইল সে। সবার প্রথমে মেয়েকে গায়ে হলুদ লাগালেন মিনারা বেগম। পরপর ঈশানী এবং আরহানকেও দিয়ে সরে এলেন। একে একে সকলে ওদের গায়ে হলুদ মাখিয়ে নিজেরাই হলুদ খেলায় মেতে উঠল। আরহানের শরীর চুলকাচ্ছে। এসব হলুদ লাগিয়ে তার এখনই গোসল করা প্রয়োজন, না হলে থাকতে পারবে না। সে উঠে দাঁড়ালো। রুমের উদ্দেশ্যে পা বাড়াতেই পাঞ্জাবির পিছনে টান অনুভব করলো। পিছু ফিরে দেখতে পায় ঈশানী পিঠের নিচের একটু অংশ খামচে ধরেছে। আরহান সেভাবেই বলল, কি হয়েছে? ঈশানী ভীষণ হাঁসফাঁস করলো, এদিক ওদিক চাইলো, তারপর আবার আরহানের দিকে তাকিয়ে মাথা নিচু করে কণ্ঠ নামিয়ে বলল, আরুপুকে ডেকে দেবেন? আরহান ঈশানীকে পর্যবেক্ষণ করলো। মেয়েটার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। কিছু একটা নিয়ে নার্ভাস লাগছে। আরহান চারপাশে চোখ ঘুরিয়ে ফের শুধালো, আয়রা তো মনে হয় রুমে চলে গেছে, কোনো সমস্যা? ঈশানী এ পর্যায়ে আরও ভীত হলো। বুকটা কেমন দুরুদুরু করছে। লজ্জায় মাথা নুয়ে ফেলল। সেভাবেই মিনমিন স্বরে বলল, আসলে আমিও রুমে যাব, কিন্তু আমার শাড়ি খুলে গেছে মনে হয়। কাউকে একটু ডেকে দিন না। আরহান নিজেও কিছুটা অপ্রস্তুত হলো। আশেপাশে তাকিয়ে দেখলো পরিচিত কেউ আছে কিনা। বাড়ির কেউ এদিকে নেই। আর বাকি যারা আছে সকলেই হলুদ খেলায় ব্যস্ত। আরহান ঈশানীকে বলল, দাঁড়িয়ে পড়। ঈশানী ভ্যাবাচাকা খেয়ে যায়। চোখে মুখে প্রশ্ন নিয়ে তাকায়। বোঝার চেষ্টা করছে আরহান কি বলছে। তখনই আরহান নিজের হাত বাড়িয়ে দিয়ে আবার বলল, দাঁড়িয়ে পড়, আমি দিয়ে আসছি। আশেপাশে তেমন কেউ নেই। ঈশানী তাকিয়ে আছে। কি করবে বুঝতে পারছে না। তার ঘরে যাওয়া ভীষণ জরুরি। এভাবে কতক্ষণই বা বসে থাকা যায়। আরহান তখন হাত বাড়িয়ে আছে। ঈশানীর কোনো হেলদোল নাই দেখে সে হাত নামিয়ে নেয়। তারপর কিছু না বলে হাঁটা শুরু করে। ঈশানীর যেন সম্বিত ফিরল। সে দ্রুত উঠে দাঁড়িয়ে কোনো রকম শাড়ি হাতে নিয়ে আরহানের পিছনে ছুটল। শাড়ির সাথে পা আটকে পড়ে যেতে নেয়। পড়ে যাওয়া থেকে বাঁচতে হাতের সামনে যা পেয়েছিল সেটাই আঁকড়ে ধরে না দেখে, কিন্তু শেষ রক্ষা হয় না। ধপাস শব্দ করে পড়ে যায় ঈশানী। মুখ থেকে বের হয় ব্যথাতুর শব্দ। এদিকে আরহান হঠাৎ নিজের পাঞ্জাবিতে টান অনুভব করে কিছু বুঝে ওঠার আগে তার পিঠের উপর ভারী কিছু আছড়ে পড়ে। হঠাৎ করে হয়ে যাওয়ায় তাল সামলাতে না পেরে আরহানও পড়ে যায় মুখ থুবড়ে। আর আরহানের পিঠের উপর পড়ে থাকে ঈশানী। বাগান থেকে কিছুটা দূরে চলে আসায় এদিকটায় তেমন মানুষ ছিল না। দু একজন পথচারী দেখে এগিয়ে আসলো। ঈশানী আরহানকে টেনে তুলল। ঈশানী মাটিতেই বসে রয়। আরহান রাগান্বিত চোখে ঈশানীর দিকে তাকায়। চোখ লাল হয়ে আছে তার, কিন্তু ঈশানী কন্দনরত মুখ দেখে আর কিছু বলে না। এগিয়ে যায় ঈশানীর দিকে। সে পা ধরে কেঁদে যাচ্ছে। হাত ছড়িয়ে পা দেখতে যায় আরহান। ঈশানী বাধা দিতে চাইলে আরহানের লাল চোখে চেয়ে সাহস হয় না, চুপসে যায়। আরহান দেখে ঈশানীর কানি আঙ্গুলের নখ উঠে এসেছে। বোধহয় কোনো ইটের সাথে লেগেছে। কপালে আঙ্গুল ঘষে ঈশানীকে রাগান্বিত কণ্ঠে বলে, এভাবে দৌড়ে আসার কোনো দরকার ছিল কি? কি অবস্থা হয়েছে দেখেছো? ঈশানী ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, কিছু বলছে না। আরহান স্থির নেত্রে চাইল, তারপর আবার গম্ভীর কণ্ঠে বলল, হাঁটতে পারবে? ঈশানী কোনো রকম মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। আরহান নিজের হাত বাড়িয়ে দেয়। ঈশানীকে টেনে উঠাতে নিলে সে ব্যথায় চোখ মুখ খিচিয়ে নেয়। মুখ থেকে আপনা আপনি বের হয়ে আসে আহ। পরপরই ঈশানী অনুভব করে তার পেলব শরীর শূন্যে ভাসছে। সে ভয়ে আরহানের বুকের কাছের পাঞ্জাবির অংশ খামচে ধরে, চোখ বন্ধ করে। চোখ আস্তে করে খুললে চোখের সামনে আরহানের মুখশ্রী দেখতে পায়। বুঝতে পারে লোকটা তাকে কোলে তুলে নিয়েছে। লজ্জায় যেন মূর্ছা গেল মেয়েটা। হৃৎপিণ্ডের গতিবিধি বাড়ল। হাত নাড়িয়ে ছটফটিয়ে বলে উঠল, কি করছেন? নামিয়ে দিন, আমি হেঁটে যেতে পারবো। বাড়ি ভর্তি মানুষ, কেউ দেখলে খারাপ মন্তব্য করবে। প্লিজ নামিয়ে দিন। আরহান স্থবির দৃষ্টি নিপাত করল ঈশানীর দিকে। তারপর ভাবলেশীনভাবে গম্ভীর কণ্ঠে বলল, হেঁটে যেতে পারলে আর করে নিতে হতো না। আর বাড়ি ভর্তি মানুষ জানে তুমি আমার বিয়ে করো বউ।
ঈশানীর হৃৎপিণ্ডটা যেন মুহূর্তেই ধক করে উঠল। বউ, ছোট একটা শব্দ, অথচ কি যেন এক অদ্ভুত শক্তি এই শব্দটার। ঈশানী আর কিছু বলতে পারল না, শুধু নিজের মুখ লুকাতে ব্যস্ত হয়ে পড়ল। আরহান এমনভাবে যাচ্ছে যেন আশেপাশে কেউ নেই। এটা তার রোজকার কাজ। সে তার মতো সিঁড়ি ডিঙিয়ে সোজা নিজের ঘরে চলে গেল। ঈশানীকে বিছানায় বসিয়ে দিল। আলমারির ক্লোজেট খুলে সেখান থেকে ফার্স্ট এইড বক্স বের করে এনে ঈশানীর পায়ের কাছে বসলো। ঈশানীর পায়ে হাত দিতে নিলেই ঈশানী পা সরিয়ে নেয়, ইতস্তত করে বলে, কি করছেন আপনি? আমার বড় পায়ে হাত দিবেন না প্লিজ। আরহান কপাল কুঁচকে তাকায় ঈশানীর পানে, চোখে মুখে বিরক্ত ভাব নিয়ে বলে, পায়ে হাত না দিয়ে ট্রিটমেন্ট করবো কিভাবে? আজব, এখন তুমি আমার পেশেন্ট, তো সব ফালতু কথা বাদ দিয়ে পাঠা দাও। আরহান এক প্রকার জোর করে ঈশানীর পা এনে তার উরুতে রাখল। ঈশানী নিজের চিবুক এনে ঠেকালো নিজের গলার কাছে। আরহান ঈশানীর ক্ষত স্থানে রক্ত মুছে অ্যান্টিসেপটিক লাগিয়ে দিতে নিলে ক্ষত স্থান জ্বলে ওঠে। সে ব্যথায় চোখ খিচিয়ে বন্ধ করে নিয়ে এক হাতে আঁকড়ে ধরে বিছানার চাদর, অন্য হাতে খামচে ধরে আরহানের প্রশস্ত কাঁধ। আরহান কিছু বলে না, নিজের কাজ শেষে ব্যান্ডেজ করে দেয়। তারপর ঈশানীকে আবার কোলে তুলে নেয়, উদ্দেশ্য তাকে নিজের ঘরে রেখে আসা। এদিকে ঈশানী লজ্জায় আবারও হাঁসফাঁস করতে থাকে, বুকের ভেতর যেন কেউ হাতুড়ি পেটা করছে। দিনটা শুক্রবার, একটি রৌদ্রোজ্জ্বল সুন্দর দিন। দিনটিকে আরও বেশি সুন্দর, স্নিগ্ধ, কাল্পনিক লাগছে আয়রার কাছে। লাগবে নাইবা কেন? আজ তার প্রণয়ের পূর্ণতার দিন। তার অনুরাগ, কামনা, হৃদয় অনুভূতি ও আকাঙ্ক্ষা পূরণের দিন। তার কল্পলোকের কল্পপুরুষকে সে নিজের করে পাবে। তার হৃদয়ে একটি শীতল স্রোত বয়ে যায়। এই পথটা মোটেও সহজ ছিল না। নিজের ভার্সিটির লেকচারারকে পটানো কি চারটিখানি কথা? মুস্কি মুস্কি হেসে এইসব ভাবছিল আয়রা। তখনই মিনারা বেগম প্রবেশ করলেন, হাতে তার খাবারের প্লেট। প্লেটে সাজানো অল্প কিছু খিচুড়ি আর 2-3 পিস গরুর মাংস। তিনি এসে মেয়ের পাশে বসলেন। খিচুড়ির সাথে গরুর মাংসের ঝোল মাখাতে মাখাতে বললেন, নেহা কর, কবে আবার তোকে নিজের হাতে খাওয়ানোর সুযোগ হয় কে জানে। তুই তো আমার হাত ছাড়া খেতেই চাস না। ও বাড়িতে গিয়ে একদম অনিয়ম করবি না, নিজে যত্ন নিবি, শ্বশুর শাশুড়ি বরের কথা শুনবি। আয়রার চোখে পানি চলে এলো। মিনারা বেগম নিজেও কেঁদে দিলেন এই পর্যায়ে। তবু মেয়েকে মিছেমিছি রাগ দেখিয়ে বলল,